নীরব এক বাড়ি, বন্ধ জানলা, আর পরপর দুটি রহস্যময় মৃত্যু। যা চোখে পড়ে তা সম্পূর্ণ সত্যি নয়। প্রতিটি দেওয়াল লুকিয়ে রেখেছে অদেখা সংকেত, চাপা আর্তনাদ, আর এমন এক সত্য যা জানলে ঘুম উড়ে যাবে। কি শুনতে প্রস্তুত তো? নমস্কার, নিশীথ তারানাথ চ্যানেলে আপনাদের স্বাগতম। আজ আপনারা শুনবেন কৌশিক সেনগুপ্তের কলমে তারানাথ ও রহস্যময় সংকেত। তারানাথের গল্প ছাড়াও আপনারা ভূতের গল্প বা ভালোবাসা কেন্দ্রিক গল্প শুনতে আমাদের অন্যান্য চ্যানেলে ভিজিট করতে পারেন। লিংক থাকবে ডেসক্রিপশনে। চলুন তাহলে শুরু করা যাক আজকের গল্প, তারানাথ ও রহস্যময় সংকেত। বর্ধমানে মাতুলালয়ে দিন কতক কাটিয়ে ফিরে এলো কিশোরী। কিন্তু যে প্রফুল্লতার সাথে গিয়েছিল, এসে অবধি দেখলাম তার মুখ বড়ই বিষণ্ণ। প্রথম কয়েকবার জিজ্ঞেস করা সত্ত্বেও উত্তর পেলাম না। তারপর একদিন নিজে থেকেই মুখ খুলল। আমার মামাদের ঠাকুরদা ও তার আগের পুরুষরা জমিদার ছিলেন। চকমিলান বাড়ি না থাকলেও পুরনো বাড়ির আনাচে কানাচে এখনও জমিদারির চিহ্ন খুঁজলে পাওয়া যায়। গেটের সামনে সিংহদুয়ার, দুয়ারের মাথায় ক্ষয়ে যাওয়া মাথা ভাঙা সিংহের মূর্তি রয়েছে। দরজা জানলাগুলো পেল্লায় আর পুরনো, তেমনি মজবুত। 25 ইঞ্চি দেওয়াল, আর এসব প্রাচীন স্মৃতিই আমার কাছে মামার বাড়িটা আকর্ষণীয় করে তুলেছিল। কিন্তু এবারে এমন এক ঘটনার সাক্ষী হতে হলো। আমি বললাম, কি ঘটনা? কিশোরী বলল, গিয়ে দেখি সবার মুখে উদ্বেগ আর ভয়ের চিহ্ন। শুনলাম অনেক রাত বাড়ির লোক ঘুমোয় না। বড় মামিমার শরীর অত্যন্ত খারাপ হয়ে গিয়েছে সেই ঘটনাগুলোর পর। আরে কোন ঘটনাগুলো, সেটা তো একটু খোলসা করে বল ভাই।
ক্যাঁচকোঁচ শব্দে গাড়ি এগোতে লাগলো মেঠো পথ দিয়ে। গরুর গাড়ির সামনে ঝোলানো টিমটিমে এক লণ্ঠন, তাতে সামনের কিছু পরিষ্কার দেখা যাচ্ছে না। তবে গরুগুলো শিক্ষিত, ঠিক রাস্তা চিনে গন্তব্যের দিকে চলল। আমি বললাম, মনে হচ্ছে ব্রিটিশ আমলে কোনো এক অজগাঁয়ে এসে পড়েছি। এখানে দেখছি রাস্তাঘাটেরও তেমন কোনো উন্নতি হয়নি। হ্যাঁ, কিশোরী বললে, সমস্ত জায়গা এরকম নয়। আমার মামার বাড়ির কাজটা এবার রাস্তাঘাট ভালো, একটা বাজার বসে। তারানাথ এতক্ষণ তেমন কোনো কথা বলেননি। মাঝে শুধু একবার জয় তারা বলে সেই যে মুখ বুজে বসেছেন, আর মুখ খোলেননি। ঘণ্টাখানেক পরে গাড়ি এসে থামলো মস্ত এক বাড়ির সামনে। রাস্তার ধার থেকেই পাঁচিল উঠে গিয়েছে। সেই পাঁচিলের খানিকটা অংশে জানলা বসানো দেখে বুঝলাম এটা বাহির মহল। পাঁচিলের গায়ে লোহার কিলমারা দরজা ছিল। কিশোরী সেই দরজা ঠেলে খুলল। চোখে পড়ল এক প্রশস্ত বাঁধানো উঠোন। বারান্দার কড়িকাঠ থেকে ঝুলছে লম্বা লোহার হুক, আর সেই হুকের শেষ প্রান্তে একটা জ্বলন্ত হ্যাজাক বসানো। গাড়ি থেকে আমাদের জিনিসপত্রগুলো ছিদাম নামিয়ে দিয়ে গেল। আমাদেরকে দেখে জনা কয়েক ভদ্রলোক বেরিয়ে এলেন উঠোনে। কিশোরী পরিচয় করিয়ে দিল। আমার বড় মামা শ্রীযুক্ত নরেন্দ্রনাথ সান্যাল, ইনি মেজ মামা গিরীন্দ্রনাথ, আর ছোট মামা। ছোট মামাকে দেখছি না যে মেজ মামা। কিশোরীর মেজমামা বললেন, গিয়েছে একটু সদরে, ফিরতে রাত হবে। তা ইনি গুরুদেব? প্রণাম নেবেন গুরুদেব, আমরা ভারী বিপদে আছি, শুনেছেন তো সবই। নরেন্দ্রনাথ বললেন, আহা, ওনারা সবে এলেন, পথশ্রমে ক্লান্ত, ঘরে বসুন, বিশ্রাম নিন, কাজের কথা নয় পরে হবে। তারানাথ মুখ তুলে বোধ করি বাড়ির দোতলাটা ঠাহর করার চেষ্টায় ছিলেন। আমিও মুখ তুলে তাকালাম, কিন্তু একরাশ অন্ধকারের বুকে মস্ত একটা অন্ধকারের স্তূপ ছাড়া আর কিছু বোঝার উপায় ছিল না। কর্তাদের আন্তরিক ডাকে বাড়ির ভেতরে প্রবেশ করলাম। উঠোনের একপাশে কপিকল দেওয়া ইঁদারা, সেখানে হাত পা ধুয়ে নিলুম। বাইরের মহলে বৈঠকখানা জাতীয় একটা ঘরে ফরাশ পাতা ছিল, সেখানেই আমাদের বিশ্রামের ব্যবস্থা। কিশোরী আমাদেরকে বসিয়ে বলল, বস তোরা, এক্ষুনি আসছি। আমি হাত পা ছড়িয়ে বসলাম। তারানাথ একটা তাকিয়া টেনে বেশ আরাম করে বসলেন। সামনেই রূপোর আলবোলা। একজন ভৃত্য এসে কলকেতে আগুন দিয়ে গেল। অম্বুরি তামাকের গন্ধে আমোদিত হয়ে উঠল ঘর। আলবোলার পাইপ মুখে নিয়ে অলস ভঙ্গিতে গুড়গুড় করে টানতে লাগলেন তারানাথ। মিনিট দশেক পরেই দাসীর হাতে প্রকাণ্ড দুই রেকাবিতে লুচি, তরকারি ও মিষ্টান্ন এনে হাজির করল কিশোরী। কিশোরীর পেছনেই ছিলেন নরেন্দ্রনাথ ও গিরীন্দ্রনাথ। নরেন্দ্রনাথ বললেন, সামান্য জলযোগ করে নিন। তারানাথ বললেন, সর্বনাশ, সন্ধ্যা আহ্নিক সারা হয়নি। এসব আহার বরং রাতের জন্য তোলা থাকুক। নরেন্দ্রনাথ আমার দিকে চেয়ে বললেন, আপনি? কিশোরী বলল, আহা, ওকে আবার আপনি বলার কি আছে? আমার বন্ধু বিভূতি। এক কাজ করো ম্যামা, আমার আর বিভূতির খাবারটা দিয়ে দাও। গুরুদেবের খাবারটা বরং রাতের জন্য তোলা থাক। খেতে বসে টের পেলাম এতখানি রাস্তা এসে পেটে খিদেটা জমেছিল মারাত্মক রকমের। প্রায় ডজন খানেক লুচি, আলুর দম আর মিষ্টি খেয়ে পেট বেশ ঠান্ডা হলো। মুখ তুলে দেখি দরজার সামনে ঘুমটা টানা মহিলাদের ভিড়। সকলেরই চোখ তারানাথের দিকে। আলবোলা সরিয়ে রেখে তারানাথ সেদিকে তাকিয়ে বললেন, এসো এসো মা জননীরা। তিনজন মাঝবয়সী মহিলা ও দুজন কম বয়সী তরুণী ঘরে প্রবেশ করল। আমি একটু পিছিয়ে বসলাম। অপেক্ষাকৃত বয়স্ক মহিলাটি হাঁটু গেড়ে বসে হাত জোর করে বললেন, আমাদের গৃহে আপনার চরণধূলি পড়েছে, আমরা ধন্য গুরুদেব। কিশোরী না বললে যে কি হতো আমাদের, বড় বিপদে পড়েছি।
এ হলো আমাদের সুকন্যা, এরই বিয়ে গুরুদেব, মেজর মেয়ে। কিন্তু কি যে শুরু হলো! আমার মা কথা বলতে বলতে ভদ্রমহিলার চোখ ছলছল করে উঠল। ইতিমধ্যে সেই তরুণী দুজনের একজন তারানাথের পায়ে হাত দিয়ে প্রণাম করল। তার দেখা দেখি অন্য তরুণীও প্রণাম সেরে নিল। তারানাথ মৃদু হেসে বললেন, আচ্ছা, তোমাদের মধ্যে সুকন্যা মাকে? প্রথম তরুণী বলল, আমি সুকন্যা গুরুদেব, আর ও হলো পার্বতী। তাদের মাথায় হাত রেখে আশীর্বাদ করে তারানাথ বললেন, আমি এসে গিয়েছি মা, আর তোমাদের কোনো চিন্তা নেই। এই বলে তিনি কিশোরীর মেজমামা গৃন্দনাথের দিকে চেয়ে বললেন, আমি কিশোরীর মুখে সব শুনেছি, কাজেই শোনা জিনিস আর শুনতে চাই না। আমার দরকার এ বাড়ির অতীত ইতিহাস। আমি শুনেছি এ বাড়ি এককালে জমিদার বাড়ি ছিল। তোমরা সেই জমিদারেরই বংশধর। বাংলার সব জমিদারদের কিছু না কিছু ইতিহাস আছে। আমি আশা করি নিজেদের বংশের ইতিহাস তোমরা অবশ্যই অবগত আছো। বড় মামা আর মেজমামা নিজেদের মধ্যে মুখ চাওয়াচাওয়ি করলেন। দোতলার ঘরগুলো মন টানছিল। দরজা খুলে বাইরে বেরিয়ে এলাম। কিশোরী তখনও গভীর ঘুমে অচেতন। উঠোনে দাঁড়িয়ে দেখলাম সমস্ত বাড়িটা নিঝুম হয়ে আছে। বারান্দায় শুয়েছিল একটা চাকর। উঠোনে দাঁড়িয়ে চোখ তুললাম ওপরের দিকে। ইট বার করা ভগ্নপ্রায় দোতলা, বারান্দা আগাগোড়া কাঠের খড়খড়ি দেওয়া, জানলা দিয়ে ঢাকা, গোলাকার সারি সারি থাম। সিঁড়ি ভেঙে না পড়লে ওপরে উঠে রহস্য ভেদ করার চেষ্টা করা যেত। বেশ শীত অনুভূত হচ্ছিল। ফিরেই আসতে যাব, হঠাৎ চোখে পড়ল একটা গলিপথ দিয়ে বেরিয়ে আসছেন তারানাথ।
আমি দুপা এগিয়ে গিয়ে অবাক হয়ে বললাম, আরে আপনি কতক্ষণ? তারানাথ বললেন, রাত থাকতেই উঠেছি। সিঁড়ি মুখে দাঁড়িয়ে দেখলুম চতুর্থ ধাপ থেকে অষ্টম ধাপ নেই। বাকি ধাপগুলো বিপজ্জনকভাবে ঝুলছে। বেড়াল জাতীয় প্রাণী ছাড়া ওই পথটুকু ডিঙোনো মুশকিল। তা কিছু বুঝতে পারলেন? আহ, তবে একটা গন্ধ পেয়েছি। গন্ধটা সন্দেহজনক। তারানাথ নিজের ঘরে ঢুকে গেলেন। বেলার দিকে এ বাড়ির ছোট কর্তার দেখা পেলাম। কাল নাকি অনেক রাতে ফিরেছেন। বয়স খুব বেশি নয়, এই 28-29 হবে। আধুনিক মনস্ক। তন্ত্রমন্ত্রে যে বিশ্বাস নেই তা তিনি কথার হাবে ভাবে পরিষ্কার করে দিলেন। তারানাথকে দেখে বললেন, দেখুন, আমার মনে হয় এ বাড়িতে দুটো মৃত্যু অতি স্বাভাবিক কারণেই হয়েছে। দোতলার ঘরে পায়ের শব্দ অথবা নুপুরের ধ্বনি শোনার ভুল ছাড়া আর কিছুই নয়। মনে ভয় থাকলে মানুষ অনেক কিছুই কল্পনা করে নেয়। তারানাথ মৃদু হাস্য করে বললেন, আমরা নেহাতি অনাহুত অতিথি হয়ে এসেছি। যদি বলেন তাহলে আহাজি ফেরার গাড়ি ধরতে পারি। ছোট কর্তা মাথা নেড়ে বললেন, না না, ফিরে যেতে বলিনি। তাছাড়া আমার বিশ্বাসে কি যায় আসে? এ বাড়ির গুরুজনেরা চান একটা শান্তি সত্যায়ন হোক। ওটুকু আপনি করে দিন, তাতে করে এদের মনোবল বাড়বে। জল খাবারের পাট শেষ হলে মেজকর্তা এসে বললেন, চলুন গুরুদেব, এখানকার ছিন্নমস্তার মন্দির দর্শন করিয়ে আনি। খুব পুরনো আর জাগ্রত মন্দির। গরুর গাড়ি চেপে আমি, তারানাথ আর মেজকর্তা রওনা দিলাম ছিন্নমস্তা মন্দিরের উদ্দেশ্যে। গাড়িতে বসে তারানাথ আর মেজকর্তা অতীন্দ্রিয় জগৎ নিয়ে গল্পে মেতে উঠলেন। আমি ছই থেকে মুখ বাড়িয়ে প্রাকৃতিক শোভা উপভোগ করতে লাগলাম। কাল অন্ধকারে এসেছি, বাইরের দৃশ্যপট মানুষচক্ষে ধরা পড়েনি। আজ সকালের আলোয় দেখলাম গ্রামটা বেশ পরিষ্কার পরিচ্ছন্ন। লাল মেঠো পথের দুই ধারে সবুজ ধানের ক্ষেত, মেটে বাড়ি আর খড়ের ছাউনি দেওয়া। পথের ধারে ধারে মস্ত পুষ্করিণীগুলো ছায়া মেখে শুয়ে রয়েছে। ঘণ্টাখানেক পরে নদীর কাছে যেখানে জঙ্গল শুরু হয়েছে সেখানেই চোখে পড়ল বহু প্রাচীন এক মন্দির। মন্দিরের মাথা জুড়ে প্রকাণ্ড বটগাছ। চারপাশটা বড্ড নিঝুম। গাছের ডালে শত শত পাখির কলকাকলি। দুটো সিঁড়ি বেয়ে উপরে ওঠে মন্দিরের প্রধান দরজা। সে দরজার কপাট অনেক আগেই ধ্বংস হয়ে গিয়েছে। ভেতরে ঢুকে দেখলাম মা ছিন্নমস্তার মূর্তি। সামনে একটা হাঁড়ি কাঠ, মেঝেতে শুকিয়ে যাওয়া রক্তের দাগ। মেজকর্তা বললেন, অবশ্যই মায়ের পুজো হয়। সেদিন যারা মানত করে ওই হাড়ি কাটে বলি চড়ায়। মাথা তুলে দেখলাম মন্দিরের গর্ভগৃহের ছাদ গম্বুজাকার আকৃতি নিয়ে সোজা উপরে উঠে গিয়েছে। ছাদের ফাটল গলে বটের ঝুড়ি প্রবেশ করেছে মন্দিরের ভেতর। একদিকের দেওয়ালে কবে কে যেন বড় বড় অক্ষরে নিজেদের নাম লিখে গিয়েছিল। আজও সেই নাম দুটো অক্ষয় হয়ে ফুটে আছে দেওয়ালের বুকে, সদাশিব আর কামিনী। বাইরে বেরিয়ে এলাম। কানে এলো কুলুকুলু ধ্বনি। সামনের দিকে তাকাতেই চমৎকৃত হয়ে পড়লাম। কি সুন্দর নদীটা, যেন এক ফালি রূপলি তবক রোদে মেখে শুয়ে আছে। কতক্ষণ মোহিত হয়ে অন্যমনস্ক ছিলাম খেয়াল নেই। সহসাই কপালের উপর একটা আঘাত লাগলো। খুব ছোট গতিশীল কিছু আমার কপালে আঘাত করেছে। চমকে তাকিয়ে দেখি পায়ের কাছে একটা বইঁচি ফল পড়ে রয়েছে। আরও কিছু দেখার আগেই বৃষ্টি ধারার মতো অজস্র বইঁচি ফল এসে পড়ল আমার শরীরে। মুখ তুলে তাকিয়ে দেখি সামনেই একটা বইঁচি ফলের গাছ, আর সেই গাছে চড়ে বসেছে একটা মানুষ।
মানুষটা সর্বশরীর ধুলোয় আচ্ছাদিত, পরনে চটের ছিন্ন বস্তা, এক মুখ গোঁফদারি। আমাকে তাকাতে দেখে সে হো হো করে হেসে উঠল। ইতিমধ্যে মন্দিরের গর্ভগৃহ থেকে বেরিয়ে এসেছিলেন মেজকর্তা ও তারানাথ। আমার পাশে দাঁড়িয়ে মুখ তুলে একবার দেখে মেজকর্তা বললেন, ও হলো বিষ্ণু, মাথার ঠিক নেই। একটি মেয়েকে ভালোবাসতো, কিন্তু মেয়েটির বাড়ির লোক দূরের গায়ে মেয়েটির বিয়ে দিয়ে দেয়। তারপর থেকে বিষ্ণু আর প্রকৃতস্থ নেই। সরে আসুন, সরে আসুন, না হলে গায়ে বৈচি ফল এসে পড়বে। গাছের ওপর থেকে হো হো করে হেসে বিষ্ণু বলল, হো 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 হো, আমি পাগল, আমি পাগল, ও হো 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 হো, তোমরা পাগল, তাই মন্দিরের দেওয়ালে লেখা নাম দুটো দেখতে পাওনি, সদাশিব আর কামিনী। সেই কত শত বছর আগে সদাশিব চেয়েছিল কামিনীকে, আর কামিনী চেয়েছিল সদাশিবকে, কিন্তু কিন্তু জমিদার সূর্যকান্ত ওদের শেষ করে দিল। হ্যাঁ হ্যাঁ, শেষ করে দিল। আজ কেউ নেই, সদাশিব, কামিনী, শয়তান জমিদার সূর্যকান্ত কেউ নেই। সাক্ষী বহন করছে ওই 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 মন্দিরের পুরনো দেওয়াল। ওই নাম দুটো বুকে নিয়ে অচল অক্ষয় হয়ে দাঁড়িয়ে আছে। কথা শেষ করে বিষ্ণু এক লাফে গাছ থেকে নামল। তারপর বিকট চিৎকার করে ছুটে অদৃশ্য হয়ে গেল। মেজকর্তা যেন ভূত দেখার মতো চমকে উঠে বললেন, আশ্চর্য! তারানাথ বললেন, কি হলো? মেয়ের সুকন্যার বিয়ের উপলক্ষে ঘরদোর পরিষ্কার করার সময় তোরং থেকে যে লাল কাপড়ের টুকরোটা পাওয়া গিয়েছিল, তারই এক প্রান্তে সুতোর কাছে ওই নাম লেখা ছিল সদাশিব। তারানাথ কিছুক্ষণ শূন্য দৃষ্টিতে তাকিয়ে রইলেন দূরের দিকে। তারপর সহসা গম্ভীর হয়ে বললেন, গিরিন, এখনই বাড়ি ফিরে চলো। মেজকর্তা বিস্মিত হলেও কোনো প্রশ্ন না করে ছিদামকে হুকুম করলেন। গাড়ি ঘোড়া ছিদাম। বাড়িতে ফিরে নিজের ঘরে ঢুকে দৌড় বন্ধ করে দিলেন তারানাথ। আমাদের কারো সাথেই কথা বললেন না। বেলা দ্বীপ্রহরে আহারের আগে বারংবার অনুরোধ সত্ত্বেও দৌড় খুলে বাইরে এলেন না। বন্ধ দ্বারের উপরান্ত থেকে সংক্ষেপে বললেন, এখন তোমরা আমাকে কেউ বিরক্ত করো না। আমি আর কিশোরী মুখ চাওয়াচাই করলাম। মাথা চুলকে কিশোরী তার মামাদের বলল, উনি ওরকমই, সম্ভবত এই বাড়িতে যে সমস্যা চলছে একান্তে বসে তারই সমাধানের উপায় খুঁজছেন। চলুন আমরা আহার সেরে নিই। খেতে বসে আমার কানে চুপি চুপি সে বললে, কি ব্যাপার বলো তো বিভূতি, তারানাথ কি সত্যি কিছু করবে নাকি, নাকি সবটাই বুঝলো কি? আমি বললাম, দেখ, এতদিন তো গল্পই শুনেছি ওর মুখে, ওর কাজের পদ্ধতি সম্পর্কে তো জানি না ভাই, এখন দেখাই যাক।
ঝাড়লেন থামের গায়ে। কেন জানি না আমার বুকের ভেতর দিয়ে একটা হিম শীতল স্রোত নেমে গেল। কিশোরী দাঁড়িয়েছিল একটু দূরে। সে সরে এসে আমার হাত ধরে ফিসফিস করে বলল, জানিস বিভূতি, ওই দোতলার ঘরে যেন দুটো জোনাকি ঢুকে পড়েছে। আমি দেখলাম 1 বিঘত দূরত্বে জোনাকি দুটো হাওয়ায় বেশি স্থির হয়েছিল, তারপর আচমকা নিভে গেল। ওই খোলা জানালা দিয়ে চোখে পড়ল। দেখ, আমার হাত কাঁপছে। হ্যাঁ হ্যাঁ, কাঁপছে। কিশোরীর হাতটা মনে হলো বরফের মতো ঠান্ডা। আমি বিস্মিত হয়ে ওর মুখের দিকে চাইলাম। কেমন পাগলের মতো ছটফট করছে ওর চোখের তারা দুটো। আমি মুখ তুলে দোতলার ঘরের দিকে দৃষ্টি চালালাম। পাল্লাবিহীন জানলার ফোঁকর দিয়ে ঘুটঘুটে অন্ধকার ছাড়া আর কিছুই নজরে এলো না। কিছু বলতে যাব, তারানাথের গুরুগম্ভীর স্বর কানে এলো। তিনি বললেন, আমার হুকুম, আজ তাড়াতাড়ি রাতের আহার সেরে প্রত্যেকে নিজ ঘরে প্রবেশ করবে। শত প্রয়োজনেও ঘর ছেড়ে কেউ বেরোবে না। অনেক রকম শব্দ কানে আসবে, ভয় পেও না। নরেন্দ্রনাথ হাত জোর করে বললেন, গুরুদেব, কেন জানি না মনটা বড় কু ডাকছে। আবারও কি কোনো অমঙ্গল হতে চলেছে? তারানাথ হেসে বললেন, আমি থাকতে আর একটা প্রাণ নষ্ট হতে দেব না। সে রাতে আকাশ ছিল তমসাচ্ছন্ন, ঘোর অমাবস্যা, তাই চন্দ্রের মুখ আজ দেখা যাবে না। তারানাথের আদেশে সন্ধেবেলায় আমাদের রাতের আহার সমাধা করতে হলো। ঠিক হলো শত প্রয়োজনেও ঘরের বাইরে কেউ বেরোবে না। তারানাথ কুশাসন পেতে বসলেন উঠোনে, ঈশান পূর্ব দিকে মুখ করে। সামনে ধুনি জ্বালানোর জন্য উপকরণ তৈরি করতে ব্যস্ত হয়ে পড়লেন।
দিকের দরজা। সেই দরজা খুলে বাইরে বেরিয়ে এলো এক মনুষ্য মূর্তি। এক দৌড়ে উঠোনের মাঝখানে দাঁড়িয়ে মুখ তুলে সে হাঁকলে। কামিনী! পরক্ষণেই দেখতে পেলাম দোতলার সেই পাল্লাবিহীন ফোকরের মাঝ বরাবর স্থির হয়ে আছে দুটো সবুজ আলোক বিন্দু। কিশোরী আমার হাঁটু খামচে ধরল। পোশাকের ওপর থেকেও টের পেলাম তার হাতটা বরফের মতো ঠান্ডা। তারানাথ কুশিতে করে ঘি ঢাললেন হোমাগ্নিতে। প্রায় নিভে যাওয়া অগ্নিশিখা দপ করে জ্বলে উঠল। বিস্মিত হয়ে দেখলাম মনুষ্য মূর্তি আর কেউ নয়, কিশোরীর ছোট মামা। কিন্তু এ কি চেহারা হয়েছে তার! মাথার চুল উস্কো খুস্কো, চোখ দুটো জবা ফুলের মতো লাল। আমরা তিনজন প্রাণী হোমাগ্নির সামনে বসে আছি, অথচ তাঁর কোনো ভ্রুক্ষেপ নেই। তিনি দোতলার সেই খোলা জানলার দিকে এক দৃষ্টে চেয়ে রয়েছেন। কিশোরী প্রায় চিৎকার করে বলে উঠল, ছোট মামা, তুমি ওখানে দাঁড়িয়ে কি করছো? ছোট মামা যেন শুনতেই পেলেন না। তিনি পাগলের মতো সেই পাল্লাবিহীন অন্ধকারের দিকে এক দৃষ্টে চেয়ে বিড়বিড় করতে লাগলেন। তারানাথ হুঙ্কার ছাড়লেন, জয় মা তারা! ওম ক্লিং ক্লিং চামুণ্ডায় নমঃ। তখনই হিংস্র বাঘের মতো ঘুরে দাঁড়ালেন ছোট মামা। তার কষের দাঁত দুটো ওষ্ঠদয়ের ফাঁক দিয়ে বাইরে বেরিয়ে এসেছিল। তারানাথ গুরুগম্ভীর কণ্ঠে বলে উঠলেন, তুমি? কিশোরী ছোট মামা সম্পূর্ণ এক অচেনা কণ্ঠস্বরে বলে উঠলেন, আমি সদাশিব। তুই কে? আমি তারা মায়ের ভক্ত। তুই এখানে কি উদ্দেশ্যে এসেছিস? আমি কামিনীকে নিয়ে যেতে এসেছি। শয়তান জমিদার সূর্যকান্ত আমার প্রেয়সীকে বন্দি করে রেখেছে ওই দোতলার ঘরে। আমি সূর্যকান্তের রক্ত পান করব। তুমি মৃত অতি, তবে কেন কামিনীকে আজও পেলে না? ওরে পাষণ্ড, তুই কি বুঝবি? কামিনী জানে না আমি মৃত। জমিদারের লেঠেলরা আমাকে গুম খুন করেছিল। কামিনীও মৃত। সে কিছুতেই মুক্তি পাবে না জেনে আত্ম আহুতি দিয়েছিল। না! বাতাস কাঁপানো হাহাকার জাগল। সে হাহাকারে শিউরে উঠল শরীর মন। দোতলার সেই ঘর থেকে দাপাদাপি শব্দ পেলাম। নুপুরের ঝংকার তীক্ষ্ণ স্বরে কানে এসে বাজছে। কে যেন গুমড়ে গুমড়ে কেঁদে ফিরছে। তারানাথ ধুনি থেকে এক মুঠি ভস্য তুলে বাতাসে ছড়াতে ছড়াতে বললেন, যাও, ফিরে যাও অনন্ত লোকে। শত বৎসরের জ্বালা নিবারণ হোক। প্রেয়সীর হাত ধরে নিশ্চিন্তে আশ্রয় নাও তারা মায়ের চরণ তলে। ওম হ্রিং ক্লিং তমসা নাশয় নাশয় স্বাহা। হিংস্র মুখে পায়ে পায়ে আমাদের দিকে এগিয়ে আসছিলেন ছোট মামা। সহসাই মাঝপথে থমকে দাঁড়িয়ে পড়ে দুলতে লাগলেন। তারপর দমাস করে পড়ে গেলেন উঠোনের উপর। কিশোরী ছুটে সেদিকে যাবার উপক্রম করতেই তারানাথ ধমকের সুরে বললেন, দাঁড়াও। কিশোরী সে ধমক শুনে দাঁড়িয়ে পড়ল। তারানাথ বললেন, সদাশিবের আত্মা এখনো শরীর ছাড়েনি, একটু অপেক্ষা করো। মিনিট খানেক কেটে গেল। তারানাথ গম্ভীর সুরে মন্ত্র পড়তে লাগলেন। খানিক পরে মুখ তুলে বললেন, এইবার যাও, বিপদ কেটে গিয়েছে। আমরা দৌড়ে গেলাম যেখানে সম্পূর্ণ অচেতন হয়ে ছোট মামা পড়েছিলেন। এক পলক দোতলার সেই অন্ধকার ঘরের দিকে চাইলাম। সবুজ জোনাকির আলোর মতো আলোকবিন্দু দুটো অদৃশ্য হয়েছে। পরের দিন বিকেলেই আমরা কলকাতায় রওনা দিয়েছি। ও বাড়িতে আমাদের আর কোনো কাজ ছিল না। কিশোরীর ছোট মামা সুস্থ হয়েছেন, তার আর কোনো প্রাণের ভয় নেই। ট্রেনে বসে তারানাথ খোলসা করেছেন সবকিছু। প্রথম দিন ভোরবেলা আমি দোতলায় উঠবার চেষ্টা করেছিলুম। সিঁড়ি ভাঙা থাকায়
আজ আপনারা শুনলেন কৌশিক সেনগুপ্তের লেখা তারানাথ ও রহস্যময় সংকেত। আজকের গল্পের সূত্রধার আমি, রাই। তারানাথের চরিত্রে সম্রাট মুখার্জি, কিশোরীর চরিত্রে অতনু, বিভূতির চরিত্রে সনক, বড় মামা ও গাড়োয়ানের চরিত্রে কৃষ্ণেন্দু, মেজ মামা চরিত্রে অমিতাভ, ছোট মামা চরিত্রে রুদ্র, বিষ্ণুর চরিত্রে সুমন, বড় মামির চরিত্রে স্মরণিকা, সুকন্যার চরিত্রে রাই। পোস্টার ডিজাইনিং রঞ্জন, স্ক্রিপ্টিং, ইন্ট্রো আউট্রো, এডিটিং ও সমগ্র পরিচালনায় রাই। কেমন ছিল আজকের এক্সপিরিয়েন্স জানাবেন কমেন্টে। এরকমই আমাদের গল্প বৈঠকে তারানাথের গল্প শুনতে অবশ্যই সাবস্ক্রাইব করুন নিশীথ তারানাথকে। ভালো থাকবেন সকলে। আবার বৈঠক বসবে পরের শুক্রবার। তারানাথ ছাড়াও আপনারা ভূতের গল্প বা ভালোবাসা কেন্দ্রিক অন্যান্য গল্প শুনতে আমাদের অন্য চ্যানেলে ভিজিট করতে পারেন। লিংক থাকবে ডেসক্রিপশনে। নমস্কার, শুভরাত্রি।